প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলোচনার শুরুতেই চলুন পরিচিত হয়ে নেই আমাদের আজকের দুজন অতিথির সঙ্গে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এলাই নওয়াজ খান, সিনিয়র সাংবাদিক, কলামিস্ট। রয়েছেন নীলুফার চৌধুরী মণি, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। আপনাদের দুজনকেই স্বাগত। আমরা শুরুতেই যাব এলাই নওয়াজ খানের কাছে। এলাই নওয়াজ খান, আপনি জানেন যে জামাত ইসলামী এবং এনসিপি এই দুটো রাজনৈতিক দল সবসময় স্থানীয় নির্বাচন পক্ষে কথা বলছে, মানে আগে নিয়ে আসার পক্ষে কথা বলছে। জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান শুক্রবার সিলেট একটা অনুষ্ঠানে বলছেন যে জাতীয় সংসদ নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে এই নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা এবং তাদের দক্ষতা যাচাই করতে পারবে। এই দুটো কারণে আমরা মনে করি স্থানীয় সরকার নির্বাচন আগে হওয়া উচিত। আপনি কি মনে করেন? আমি যেটা মনে করি যে এখানে জামাতের আমির যে কথাটা বলল, যদি একটা শব্দ লাগিয়েছে, জি, এবং এটা স্পষ্ট যে জাতীয় নির্বাচনের একটা সময় নির্ধারণ হওয়ার পরে, আমি তারিখ বলছি না, একটা সময় যে ফেব্রুয়ারি থেকে এপ্রিল যে কোনো সময়ে জাতীয় নির্বাচন তারিখ ঘোষণার পরে স্বাভাবিকভাবেই জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের দাবিটা, ইস্যুটা অনেক বেশি দুর্বল হয়ে গেছে। কারণ আমরা মনে করেছিলাম লন্ডন বৈঠকে সবকিছু হয়ে গিয়েছে, না, তা কিন্তু না, দেখা গেল বলছেন যে না। ইশরাক ইস্যু কিন্তু রয়ে গেছে। না, ইশরাক ইস্যু থাকলেও ইশরাক পরবর্তীকালে ইশরাক ইস্যু আর রাজনৈতিকভাবে নেতা দল, ইভেন বিএনপির নেতাকর্মীদেরকে আকৃষ্ট করে নাই ওই বৈঠকের পরে। কারণ এখন আস্তে আস্তে ইশরাক নিজেই গুটিয়ে ফেলেছে, এবং আপনি দেখেছেন যে 40 দিনের পরে মিউনিসিপ্যাল কর্পোরেশনের অফিসটা খুলেছে। জি, তার অর্থ দাঁড়াচ্ছে যে ওইটাকে আর দল, দ্যাট ইজ বিএনপি, ইশরাকের যে দল, ওটা আর তাকেই করে নাই, যেহেতু ইলেকশন। এবং আপনারা জিনিস দেখবেন যে অনেক কিছু ফিল করতে হয় যে তারেক রহমানের সাথে ওই বৈঠকের পরে, এর আগে যে একটা সংকট একটা ব্যাপার বিরাজ করছিল, ওইটা কিন্তু একদমই নাই। এবং আমি লক্ষ্য করছি যে ইউটিউবগুলি বা অন্য বিভিন্ন জায়গাতে, ইভেন ফেসবুকে, যে যারা পলিটিক্স করেন তারা অনেক বেশি কনসেন্ট্রেট করছেন নির্বাচনের ব্যাপারে। অর্থাৎ মানুষ নির্বাচনের দিকে অলরেডি ঝুঁকে পড়েছে। এই ঝুঁকাটা কিন্তু নট লোকাল নির্বাচন, জাতীয় নির্বাচনে ঝুঁকে পড়েছে। সুতরাং এইরকম একটা পটভূমিতে নতুন করে লোকাল ইলেকশনের ডিমান্ড হিসাবে থাকতে পারে, কিন্তু এটা বাস্তবায়িত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে আমি মনে করি। সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য, উনি একটা কথা বলেছেন যে স্থানীয় নির্বাচনের জন্য জনগণ অভ্যুত্থান মানে এই অভ্যুত্থানটা স্থানীয় নির্বাচনের জন্য হয়নি। ওই যে বলে না যে রাজনীতিতে শেষ কথা বলে কোনো কথা নাই, এটা পলিটিশিয়ানরাই করছে, কোনো পলিটিক্যাল ফিলোসফার এই কথা বলেন নাই, কিংবা কোনো এরকম পণ্ডিত ব্যক্তি বলেন, এটা রাজনীতিবিদরাই বলছেন। সুতরাং ওনার বক্তব্যকে কথা বলতে হয়, সালাউদ্দিন সাহেব কথা বলেন, কিন্তু এটা ঠিক যে অ্যাকচুয়ালি মানে এটা জাতীয় নির্বাচনের একটা ইস্যু, যেহেতু বাংলাদেশে সবসময় ছিল। আওয়ামী লীগের গত 15 বছরের শাসন আমলে একটা মাত্র দাবি সবচেয়ে উচ্চকিত হয়েছে, সেটা হলো যে অবাধ এবং নিরপেক্ষ একটা নির্বাচন। দ্যাট ইজ একটা প্রেক্ষাপট 15 বছর ধরে এই দেশে তৈরি হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে জুলাই অভ্যুত্থানটা ঘটেছে, এবং জুলাই অভ্যুত্থান ঘটার পরে মানুষের মধ্যে আকাঙ্ক্ষাগুলি অনেক বেশি বেড়ে গেছে। মানুষ চিন্তা করছে, যারা একটু সমাজ রাষ্ট্র নিয়ে ভাবে, তারা মনে করে যে একটা সুযোগ এসছে, এই সুযোগে রাষ্ট্রের অনেক কিছু কারেকশন হওয়ার দরকার, যে কারণে সংস্কারের বিষয়টা আসছে। কিন্তু এই সংস্কার সফল করতে হলে যে ধরনের রাজনৈতিক ব্যাকআপ দরকার, সেটা এই সরকার অন্তর্বর্তী পাই নাই বলে চলে। ইনিশিয়ালি সবাই ছিল, পরবর্তীকালে যেহেতু নির্বাচনের আকাঙ্ক্ষাটা তীব্র হয়ে গেল, তখন কিন্তু এই সংস্কারের ব্যাপারটা, আপনি নিশ্চিত যে এই যে যখনই নির্বাচন ঘোষণা হয়েছে, নির্বাচন একটা সময় টাইম ফ্রেম, তখনই কিন্তু সংস্কারের ব্যাপারটা কিন্তু অনেক বেশি হয়ে গেছে, মানে কি বলে যে মানে দাবিগুলি কিংবা এটা ইমপ্লিমেন্টেশনের ব্যাপার। খান, আপনি নির্বাচনের ব্যাপারে যেটা বলছেন, নির্বাচনের একটা আবহাওয়া তৈরি হয়েছে, জনগণ নির্বাচনের ট্রেনে অলরেডি উঠে পড়েছে। এরপরও কিন্তু নির্বাচন নিয়ে আশঙ্কাও রয়েছে। এই আশঙ্কার কথাটাও আলোচনা হচ্ছে কেন? আমি যারা আশঙ্কা করছেন
না, রাজনৈতিক আমি দলগুলি রাজনৈতিক করছে। দলগুলি আশঙ্কা তো জি। করেই থাকে সবসময়। জি, যেমন এমন একটা আশঙ্কা তৈরি হয়েছিল যে আশঙ্কার থেকে একটা সংকট তৈরি করছিল জি, জি, রাজনৈতিক হুম। রাজনৈতিক দলগুলি, স্পেশালি বিএনপিও এটার সঙ্গে মানে প্রধানত যুক্ত। সেটা হলো যে হয়তোবা ডক্টর ইউনূস অনেকদিন ক্ষমতায় থাকতে চান। এটা হলো মানুষের আশঙ্কা। হ্যাঁ, আশঙ্কাও একটা রাজনৈতিক কৌশল পেশার হিসাবে আসাতে আমি মনে করি না যে নির্বাচনে কোনো আশঙ্কা থাকতে পারে, আছে আমি মনে করি না। নীলুফার চৌধুরী মণি উনি বলছিলেন যে রাজনৈতিক দলের নেতারা অনেক সময় এমন কথা বলেন সবকিছু আস্থায় নিতে নেই, আসলে কি তা? দেখেন, রাজনীতি তো রাষ্ট্রনীতি, এটা একটা বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান। কিন্তু এই বিজ্ঞান কিন্তু 2 আর 2 যোগ করলে 4 হয় না, কখনো 5 হয়, কখনো 3ও হয়। তো সো সিচুয়েশনের উপর ভেরিয়েশনের একটা ব্যাপার থাকে। সিচুয়েশনের উপর ডিপেন্ড করে রাজনীতির অনেক কিছু করতে হয়। এটা এটা অস্বীকার করলে চলবে না, কারণ মানুষের জীবন মরণ অনেক কিছু নিয়ে এইখানে অবস্থান। আপনার একটা যেমন ধরেন বিএনপি বলেছিল ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। হুম। এই সরকার কি বলেছিল? এপ্রিলে, জুন পর্যন্ত তার টাইম লাইন ছিল। তো যখন এই সরকার কিছুটা এগিয়ে আসলো, বিএনপি হিসেবে বহু মানুষকে নিয়ে বিএনপি রাজনীতি, তারপরেও বিএনপি কিন্তু আরো মানুষের দিকে তাকিয়ে, ছোট ছোট মানুষগুলো মানুষ, এবং তাদেরও কিন্তু একই অবস্থা, কষ্ট হয়, খুশি হয়, রাগ হয়। তো সেই জায়গাটা হিসাব করে বিএনপি কিন্তু নিজেও পিছিয়ে দিয়েছে, ফেব্রুয়ারিতে গিয়েছে। এটাই হচ্ছে রাজনৈতিক হিসাব। এইখানে রাজনীতির এই যে ছাড় দেওয়ার মানসিকতা, এটাকে যদি বলেন যে রাজনীতিবিদদের কথার মিল থাকে না, এটা ঠিক না। কারণ রাজনীতিবিদরা জনগণের পালস নিয়ে কাজ করে। জনগণ কি চায়, জনগণ কি করবে, জনগণের কিসে ভালো হবে, এটা নিয়ে যদি কাজ করতে হয়, তখন তার ব্যক্তি ইগো কোনো এখানে ম্যাটার করে না। এখানে সে জনগণের কি কি হলে সুবিধা হবে এটাই ম্যাটার করে। জনগণের বেশি জনগণের সুবিধা নিয়েই এই রাজনীতি, বিশেষ করে গণতান্ত্রিক দলগুলো কাজ করে। তো সেইখানে আমি বলতে চাই যে রাজনীতি, তবে একটা জিনিস, বাংলাদেশের রাজনীতি মানুষগুলোর আমি 2টা উদাহরণ দিতে চাই। একটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার সে অনেকবার রাষ্ট্রের প্রধান ছিলেন, তখনকার কথা, পরবর্তীকালের কথা, তারপরের কথা এবং এখনকার কথা আপনি যদি হিসাব করেন, উনি ওনার জায়গা থেকে খুব কম সরে এসেছেন। একটা কথার এবং যাও দু মধ্যে একবার সরেছেন অন্যের বুদ্ধিতে, অন্যের বুদ্ধিতে না, এবং সেটা ক্ষতিগ্রস্ত হয়েছে। অন্যরা হিসাব দিয়েছেন এরকম যে জনগণের কল্যাণ হবে। হুম। জনগণের কল্যাণটা সবসময় যে সঠিকভাবে হয় তা না, ভুল পথেও পরিচালিত হয়, আমরা মানুষ। তো দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার হিসেবে ওই জায়গাটায় তার পার্সোনালিটি, মানে এখানে হিসেব করার মতো পার্সোনালিটি না, এটা ধরাছোঁয়ার বাইরে। উনি কিন্তু ওনার কথা রেখেছেন। ওনার দিকে যদি তাকাই, তাহলে রাজনীতিবিদরা কথা রাখতে পারে না, এটা সম্পূর্ণ ভুল। আবার যদি আমি ওনার পরবর্তী আগে যে এরশাদ শাহী ছিলেন, বা তার ভাই বা এরশাদ বা তার দল, এই দলটাকে যদি আমি দেখি, ওনারা যা বলে সব সময় তার উল্টা কাজ করে। সকালে একরকম কথা বলে, বিকালে একরকম কথা বলে। কিংবা ফ্যাসিস্ট হাসিনা রেজিম যেটা, সেটার এরকম, যেটা বলতো রাক্ষসের মতো, যেদিন বলতো কাছে থাকবে সেদিন অনেক দূরে যেত, যেদিন বলতো দূরে থাকবে সেদিন অনেক কাছে থাকতো, এবং যেদিন বলতো যে তোমাকে 24 ঘন্টার মধ্যে তাকে খুঁজে বের করে এনে দিব, তাকে আর কখনোই পাওয়া যেত না। হ্যাঁ, আর যেটা যখন না পাওয়া যেত, একটা পর্যায়ের পরে বলতো যে তার আপনার সাগররুনির কথাই ধরি, জি, জি। তারপরে বলতো যে কারো ঘর পাহারা দেওয়া আমার কাজ না। তো এই যে এই জায়গাগুলা ম্যান টু ম্যান ভেরি করে, এবং এই জনগণ কিন্তু এইখান থেকে দৃষ্টি এড়ায় না। জনগণ বুঝে যে কে তার কথা রাখতে পারে, কাকে বিশ্বাস করা যাবে। এই জন্য বলে যে লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ডটা জনগণ তৈরি করে, এখানে কিন্তু কোনো নেতারা তৈরি করে না। সরকার ফ্যাসিলিটিস দেয় সবার জন্য সমান। সরকারের দৃষ্টিভঙ্গি যদি এরকম থাকে, যেহেতু অনেক বছর সরকারের দৃষ্টিভঙ্গি এমন থাকে না, জনগণ তার লেভেল প্লেইং ফিল্ডটা প্রয়োগ করতে পারে না। এই কারণে মানুষ, ম্যাক্সিমাম রাজনীতিবিদরা এখন ওই কথা দিয়ে কথা রাখতে পারে না বলেই বলে যে তাদের শেষ কথা বলে কোনো শব্দ জি। নাই। এখানে একটা বিষয় আমরা লক্ষ্য করলাম যে সালাউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার সঙ্গে সিইসি যে বৈঠকটা হয়েছে সেই প্রসঙ্গে একটা বক্তব্য দিয়েছেন বৃহস্পতিবার, এবং সেখানে
এই মিটিংটা হয়েছিল বৃহস্পতিবার। উনি মিটিংটা কি হলো দুজনের মধ্যে, এই প্রথম কিন্তু মিটিং, 1-to-1 মিটিং, এই প্রথম সিইসির সঙ্গে প্রধান উপদেষ্টা। খবরটা দিয়েছে সিইসির অফিস যে একটা মিটিং হয়েছে, এবং প্রেস উইং একটা ছবি দিয়েছে, কিন্তু স্টিল meeting- ছবি। হ্যাঁ, এবং ছবিতে কি আলাপ হয়েছে সেটা কিছু বলা হয়নি। এবং এই ব্যাপারে সালাউদ্দিন আহমেদ বলছেন যে ওনারা আসলে কি আলাপ করেছেন এই বিষয়টা আমাদের একটু জানালে আমরা একটু আশ্বস্ত হতাম। উনি খুব আগ্রহ প্রকাশ করেছেন এবং কিছুটা আশঙ্কা প্রকাশ করেন, কেন জানাচ্ছেন। আপনি একজন সাংবাদিক হিসেবে আপনার কাজটাই তো হলো সরকারের ওখানে কি হচ্ছে এটা জানা right. এবং এটা প্রকাশ করে দেওয়া। সেইখানে হতে পারতো যে লন্ডনের মতো যে ওখানে দুইজন 1-to-1 কথা বলবে, কেউ জানবে না, কিন্তু 1-to-1 কথা বলার আগেও কিন্তু দুই পক্ষেরই কত লোকজন নিয়ে বসছে, কথা হয়েছে 10-20 মিনিট, আধা ঘন্টা, এবং তারা কিন্তু যৌথ বিবৃতি দিয়েছে, তাই না? তো এইখানে আপনার দেখেন সিসি গেলেন, সেটা জানলেন আপনারা, আমরা জানলাম, কিন্তু কোনো ওইখানের কোনো ছবি নাই, স্টিল ছবি দিয়ে আমরা দেখতে হলো। এবং কি কথা হয়েছে, সরকারের এত গোপনীয়তা রাষ্ট্রীয় কাজে, মানে এটা যদি আন্তর্জাতিক হতো, এটা যদি আবেগ অনুরাগের বশবর্তী একটা হতো, তাহলে একটা কথা ছিল। এখানে তো এটা জানার সবগুলো দলের অধিকার আছে। ও সিইসির সাথে কি কথা হলো, এবং সিইসিও বের হয়ে বলা উচিত ছিল সাংবাদিকদের সামনে যে কি কথা হলো, নির্বাচন নিয়ে আদৌ কোনো কথা হলো কিনা। যেটাই হোক, সিইসি যেমন এর আগে বলেছে আমরা রাষ্ট্রীয় কোনো অধ্যাদেশ পাইনি, আমরা কোনো কিছু যে আমরা নির্বাচনের ডেট দিব, এবং নির্বাচনের ডেট এত আগে দেওয়াও যায় না, এটা রুলসও নাই, কিন্তু প্রাইমারিলি তো বলতে পারে। তো সিসির সাথে বা ইসির সাথে কি কথা হলো সরকার প্রধানের, এটা রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ, সচেতন মানুষ জানতে আগ্রহী, যেহেতু নির্বাচন নিয়ে এত তালবাহানা শুরু হয়েছে, এবং 1-1.5 বছর যাওয়ার পরেও নির্বাচনের ঘোষণা নিয়েও তালবাহানা শুরু হয়েছে। কারণ আপনি দেখেন যে লন্ডনে যে কথাটা হয়েছিল, ওইখানে কিন্তু একটা কথা বলেছিল যে এরপরে এটা ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি এই হয়, যদি কিন্তু ছিল শর্ত প্রযোজ্য ছিল। তো এই শর্তটা কিন্তু আগেও প্রযোজ্য ছিল, এই শর্তটা কিন্তু লন্ডন দেখা করার আগেও কিন্তু বলছে এর আগেও নির্বাচন হতে পারে যদি এটা আমাদের মিটে যায়। তাহলে কথাটা কিন্তু ওই জায়গা থেকে নড়ে নাই। নীলুফার চৌধুরী মনি, আপনি জানেন যে বর্তমান সরকার বা এই পরিস্থিতিতে কোনো কোনো মহল কিন্তু সক্রিয় রয়েছে। কোন মহল সক্রিয় রয়েছে, কেমন সক্রিয় রয়েছে, সেটা আপনাদের অজানা নয়, আমরা অনেক সময় আলোচনায় আনি না, কিন্তু সবাই কম বেশি জানি। আমি এলাই নেওয়াজ খানকে প্রশ্ন করেছিলাম যে নির্বাচন নিয়ে কোনো আশঙ্কা রয়েছে কিনা, কিন্তু আমরা জানি যে আপনাদের দল থেকে বা দল অনেক নেতা এই আশঙ্কা প্রকাশ করেন ফেব্রুয়ারি থেকে নির্বাচন হবে। এই প্রশ্নটা যখন আমাদের কাছে জানতে চায় অনেকে, এর মানে কি তারও আশঙ্কা রয়েছে। আপনারা কি আসলে আশঙ্কা ফিল করেন? যিনি প্রধান, রাষ্ট্রের প্রধান, উনি কিন্তু ওনার কোনো দল নাই এখন পর্যন্ত। যেটা আছে আমরা জানি যে একটা দল হওয়ার চেষ্টা হচ্ছে, উনি নেপথ্যে সহযোগিতা করছেন, কখনো কখনো ধরা পড়ে যাচ্ছেন সহযোগিতা করতে গিয়ে, সেটা একটা জিনিস। কিন্তু চাক্ষুষ কিন্তু উনি বলেন ওনার দল নাই, উনি আসছেন ইন্টারিম গভর্নমেন্ট হয়ে, উনি নির্বাচন দিয়ে চলে যাবেন, কিন্তু উনি কিন্তু ক্লিয়ার কথা বলছেন না একরকম। আপনি যাদের কথা বললেন, হ্যাঁ, আপনার সবার কথা সবখানে বলা ঠিক না, ওই যে যেমন বললাম অধুরা কথাগুলো বলাও ঠিক না, তারপরেও যে কথাগুলো আসে, কারণ আমি বিপদগ্রস্ত, আমার জন্য কিন্তু এখন অনেক কিছুই হালাল। তো বিপদগ্রস্ত মানুষ হিসেবে আমি বলতে চাই, যাদের কথা আপনি বুঝাচ্ছেন তারা কিন্তু নিজেরাও বলেছিল 18 মাস থেকে তারা এখনো সরে নাই, আমার যদি ভুল না হয়। তো তারা সরে নাই, তারাও কিন্তু একটা ফ্যাক্টর এই জাতির কাছে, তারা একটা বড় ফ্যাক্টর, খালি ফ্যাক্টর না। এবং এটা আমরা নিজেরাই দিয়েছি তাদেরকে, নিরাপত্তা, নিশ্চয়তা, সার্বভৌমত্ব, এইসবের তারা একটা অতন্ত্র প্রহরী। তো সেই জায়গায় আমি বলবো যে এখানে কোথায় যেন একটা গ্যাপের আমরা সন্দেহ করছি, কারণ এই যে হিসাব মিলছে না, রাষ্ট্রবিজ্ঞানে যেটা 2 আর 2 যোগ করলে যা হয় না, তো এই হিসাবটা বেশি মিলছে না। তো বেশি না মেলার জন্য আমাদের সন্দেহ হতেই পারে। আমরা রাজনীতির মাঠে কাজ করি, আমরা সব কিছু বিজ্ঞানের দৃষ্টিতে পাই না, খুঁজে দেখি না, তো ওই যে যদি আর তবে থাকে এখানে বেশি। তো সেইখানে আমরা বলতে চাই যে আমরা যাতে সন্দেহ না করতে পারি, সেই ব্যবস্থাটা যেন এই সরকার ভালোভাবে দৃষ্টি দিয়ে, আপনার মাধ্যমে বলছি, বিটিভিতে দেখার কথা সরকারের, তো এটা যেন দৃষ্টি দিন,
যে সন্দেহের অবকাশটা যেন না থাকে কারো, কারণ প্রত্যেকটা জনগণই রাষ্ট্রের একটা অংশ। আমি যদি ব্যক্তি বিএনপির মনি নাও হই, আমি রাষ্ট্রের একটা অংশ, আমি খুব সাধারণ একটা অংশ হলেও একটা অংশ। সো আমি বলতেই পারি সাধারণ মানুষের পক্ষ থেকে যে মানুষ কিন্তু উদ্গ্রীব হয়ে জানতে চায় এই জায়গায় হিসাবের একটা গরমিল আছে, যে হিসাবটা সরকারকে মিলিয়ে দিতে হবে, Right. যে হিসাবটা আপনি যাদের কথা বলছেন তাদের মিলিয়ে দিতে হবে। প্রিয় দর্শক, আমরা এখন একটু বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট এলাই নওয়াজ খান, রয়েছেন সাবেক সংসদ সদস্য নীলুফার চৌধুরী মনি। এলাই নওয়াজ খান, আমরা লক্ষ্য করছি যে 5ই অগাস্টের পর চীন এখানে ব্যাপকভাবে সক্রিয় হয়েছে, রাজনৈতিক অর্থনৈতিক দুদিক থেকে। এবং আপনি এটাও লক্ষ্য করেছেন যে জামাত ইসলামের একটি টিম সফর করে এসছে, বিএনপির একটি টিম সফর করে এসছে, এবং লাস্ট আরেকটা সফর করে আসলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে। এর মানে হলো চীন এখানে খুবই তৎপর, এবং চীনের সঙ্গে বিএনপির একটি দূরত্ব এক সময় তৈরি হয়েছিল, এবং সেই ঘটনাটি বহুল আলোচিত, এবং কেউ কেউ এটাও বলেন যে এই ঘটনা বিএনপির জন্য ক্ষতির কারণ হয়েছিল। এবং আমরা লক্ষ্য করলাম যে চীন এখন বিএনপির সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক করতে চাচ্ছে, বিএনপিও চাচ্ছে। এই গোটা বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক খুবই খুবই পুরনো। আপনি সেই পাকিস্তান আমল থেকে শুরু করে এবং অনেক ব্যাপারে চীনের সাথে আমাদের সাদৃশ্য আছে, বিশেষ করে তার যে সামাজিক এবং সাংস্কৃতিক যে অবস্থান, তার সাথে আমাদের অনেক মিল আছে। এবং আপনি দেখবেন, আমি চীনে গেছি, আমাদের বাজারঘাট ওদের বাজারঘাট, মানে অদ্ভুত একটা কালচারাল মিল আছে, শুধু ভাষাগত আমাদের সমস্যা আছে। এবং অত্যন্ত ডিপলি এখানে চোয়েনলাই আসছেন, জি, চোয়েনলাই সফর করে গেছেন এখানে। এবং চোয়েনলাইকে বলা হয় যে ওই সময়ে তার মতো এরকম মানে প্রাজ্ঞ প্রধানমন্ত্রী ওই সময় ইউরোপীয় ছিল না, মানে তার যে লেভেল ছিল তার যে। সুতরাং এই সম্পর্কটা প্রাচীন। মাঝখানে যেটা হয়েছে যে আওয়ামী লীগ এবং ভারত মিলে আঞ্চলিক যে তার যে শক্তি প্রদর্শনের ক্ষেত্র হিসাবে বাংলাদেশকে তারা সাথী হিসাবে খুব নিয়েছিল, ইন্ডিয়া এবং আওয়ামী লীগ মিলেই এই কাজটা হয়েছিল। কিন্তু একই সময় আবার এইবার মানে ব্যাপারটা এরকম ছিল যে আওয়ামী লীগ আমলে যে রাজনৈতিক বন্ধু দিল্লি আর ব্যবসায়িক বন্ধু হলো চীন, বেজিং, এরকম একটা সম্পর্ক তৈরি হয়েছিল। কিন্তু চীনের সাথে আমাদের কিন্তু রাজনৈতিক, সাংস্কৃতিক, ব্যবসায়িক বন্ধন কিন্তু প্রাচীন। এবং এটা আপনি দেখবেন যে ইভেন 65 সালে যখন আমরা পাকিস্তানে ছিলাম, সেই যুদ্ধের সময় কিন্তু চীন করছে। এবং আরও মজার ব্যাপার হচ্ছে যে চীনের সাথে এই সম্পর্ক তৈরির জন্যে আমাদের সরওয়ার্দী সাহেব, আমাদের মানে তখন উনি প্রধানমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু মুখ্য ভূমিকা পালন করছেন, যিনি এই অঞ্চলের রাজনীতির একজন পুরোধা পুরুষ। সুতরাং এইখানে যেটা হলো যে অনেক দিন ধরে আপনি জানেন যে ইন্ডিয়ার চারপাশে আমাদের চারদিক দিয়ে ভারত বেষ্টিত আমরা। সুতরাং আমাদের সমাজে নানাভাবে ইন্ডিয়ান পেনিট্রেশন অনেক অনেক বেশি চীনের থেকে। এই প্রেক্ষাপটে চীনের সাথে বিএনপির সম্পর্ক ঠিক একইভাবে খুব ঐতিহাসিক। এই ঐতিহাসিক সম্পর্কটা মাঝখানে কতকগুলি, বিশেষ করে তাইওয়ান ইস্যু নিয়ে একটু হয়েছিল, এবং এটা রিপেয়ার করার জন্য অনেকবার চেষ্টা হয়েছে। এবং এই রিপেয়ারের অংশ হিসেবে আপনি জানেন যে যখন শি জিনপিং আওয়ামী লীগ আমলে এখানে সফর করতে আসলেন, তখন কিন্তু তিনি
আলাদাভাবে, জি যেটা আওয়ামী লীগ চায় নাই কোনো অবস্থাতেই, তিনি কিন্তু একটা মিটিং করেছেন। তখন কিন্তু ম্যাডাম কিন্তু অপোজিশন লিডারও না, না হ্যাঁ, এটা করে তার মানে কি বিএনপিকে চীন অনেক বেশি গুরুত্ব দেয়, শি জিনপিং কিন্তু প্রেসিডেন্ট। দুইটা বিষয়, একটা হলো যে ম্যাডাম খালেদা জিয়া যখন চীনে গেলেন তখন শি জিনপিং ছিলেন ভাইস প্রেসিডেন্ট এবং চীনে যখন উনি করেন, আবার উনি যখন প্রেসিডেন্ট হিসাবে এখানে আসেন তখনও ম্যাডামের সাথে তিনি সাক্ষাৎ করেছেন। এর থেকে হ্যাঁ, আপনি যেটা বলেছেন যে মাঝখানে টানাপোড়েন ছিল, তো এখন যে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে পরিবর্তনটা হয়েছে, সেখানে স্বাভাবিকভাবে বেসিক্যালি জামাতকে সামনে রেখে এটা বেশি বলা হয়। তা সেখানে এই যে জামাতকে সাথে নিয়ে আপনি জানেন যে চীন আফগানিস্তানের মতন এরকম একটা ইয়েকে পর্যন্ত তাদের সাথে সেখানে তাদের সাথে চীন একসাথে মিলে কিন্তু উন্নয়ন কাজ করতেছে। সেখানে সেখানে জামাতের সাথে বলা হয় আফগানিস্তানের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র এখন চীন। চীন সেক্ষেত্রে জামাত কিংবা অন্যান্য ইসলামী দলের সাথে মিলিত হয়ে বা পলিটিক্যাল একটা চিন্তা ভাবনা করা চীনের, এটা কিন্তু না বিচিত্র কোনো ঘটনা না, বরঞ্চ ওয়েস্টের যে ঢালাও যে মৌলবাদী যে মানে যে ন্যারেটিভ, যেটাকে সম্বল করে হাসিনা 15 বছর যেসব অভিযান চালিয়েছে এবং নিষ্ঠুরভাবে নিরাপদ মানুষ হত্যা করেছে, সেটার বিরুদ্ধে কিন্তু এই অবস্থানটা, এটা কিন্তু বুঝতে হবে। পলিটিক্যাল জায়গা কিন্তু মারাত্মক জায়গায় একটা চীন নিয়ে গেছে আমাদেরকে। সুতরাং এটার সাথে আমাদের এবং তাদের এখানে শুধু অর্থনৈতিক ব্যবসায়িক সুবিধা না, তারা জিওপলিটিক্যাল স্বার্থে বাংলাদেশকে তাদের কাছে নেওয়ার জন্য যা যা করার দরকার চিন্তা করবে, এ ব্যাপারে কোনো ইয়ে নাই। এবং আজকে ইন্ডিয়া এইটাকে দেখেই সব থেকে ছটফট করছে। ইন্ডিয়ার যে এখন দেখলাম যে কালকেই ইন্ডিয়ার একজন এতদিন ধরে নানা রকম কথা বলেছে, কালকেই ইন্ডিয়ান একজন মুখপাত্র বলছেন যে আমরা বাংলাদেশের সাথে সম্পর্ক নেওয়ার জন্য যে কোনো পর্যায়ে আলোচনা করতে রাজি আছি। তার মানে এইখানে তারা বুঝে গেছে যে এই ধরনের যদি ছেড়ে দেয় তাহলে এটা একদম পুরোপুরিভাবে চীনের সাথে চলে যাবে। সুতরাং এখানে ব্যালেন্স রক্ষা করার জন্য ইন্ডিয়া এখন চেষ্টা করছে। সুতরাং এই যে ঐতিহাসিক সম্পর্ক, স্পেশালি বিএনপির সাথে, এই সম্পর্ক আজকের না, কিন্তু একদম জিয়াউর রহমান থেকে আরম্ভ করে এই সম্পর্কটা ছিল। মাঝখানে ভুল বুঝাবুঝি হয়েছে, এই ভুল বুঝাবুঝির কারণে আমি যতটুকু ঘনিষ্ঠভাবে জানি, কতগুলি ঘটনা জানি, সেটার জন্য ওই তোমার এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করেছি যে বিএনপি যখন বিপদে পড়েছে, এই ভুল বুঝাবুঝির পরে বিএনপি যখন বিপদে পড়েছে, সংকটে পড়েছে, তখন কিন্তু বেইজিং তার সহযোগিতা এসছে। আমরা বেশ কয়েকটি ঘটনা জানি, আপনারা ভালো জানেন। আপনি একটা জিনিস মনে রাখেন যে ম্যাডাম খালেদা জিয়া কিন্তু মানে এই যে সম্পর্কগুলি, এটা কিন্তু জিয়া রহমানের সময় প্রতিষ্ঠিত সম্পর্ক, এবং ওনার পলিটিক্যাল উত্তরাধিকার হিসেবে বেগম খালেদা জিয়া এগুলি সিরিয়াসলি মেনটেন করছেন। এবং যে কারণে আপনি দেখবেন যে বেগম খালেদা জিয়াকে কাতার যেভাবে স্পেশাল ওই যে মানে অ্যাম্বুলেন্স বিমান পাঠিয়ে লন্ডনে নিয়ে গেছেন, এটা কিন্তু খুবই রেয়ার ঘটনা কিন্তু। এবং এটা হলো ম্যাডামের সাথে তার বিশ্বাসযোগ্য সম্পর্কের একটা ফলাফল এটা। সুতরাং ওই বিশ্বাসের জায়গাটা কিছুটা চিড় ধরেছিল, কিন্তু এটা নিঃশেষ হয়ে যায় নাই। যে কারণেই বেজিং এর সাথে বিএনপির সম্পর্কটা আমি মনে করি যে এখন অতীতের যে কোনো সময় তুলনা থেকে ভালো, এবং এটা আরো ভালো হবে। নীলুফার চৌধুরী মনি, দ্য ইকোনমিস্ট পত্রিকা আপনি জানেন বাংলাদেশ নিয়ে অনেক সময় রিপোর্ট করে বহুল আলোচিত হয়। তারা একটি রিপোর্ট করেছে গতকালকে, যেটা প্রকাশ করেছে। সেখানে এই বাংলাদেশের সঙ্গে চীনের রিলেশন এবং বাংলাদেশ ভারতের রিলেশন নিয়ে কিছু কথা বলেছে। এবং ওই পত্রিকাটি বলছে যে চীনের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্কটা এগোচ্ছে এবং একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে যে সম্পর্ক এগোচ্ছে, এটা ভারতের জন্য খুব উদ্বেগের ব্যাপার। এবং পত্রিকাটি মন্তব্য করেছে এই ধরনের তৎপরতা ভারতকে বাংলাদেশ থেকে আরো দূরে সরে যাওয়ার একটা উপাদান হিসেবে কাজ করছে। এবং আমরা সবাই জানি যে একসময়, বিশেষ করে গত 15 বছর, ফেসিস্টের সহযোগী ছিল বেইজিং, দিল্লি, এবং দিল্লি তাকে কিভাবে সহযোগিতা করেছে তার প্রমাণ এখনো রয়েছে, তাকে আশ্রয় দিয়েছে। এবং এটাও ঠিক
যে বাংলাদেশ নিয়ে ইন্ডিয়া কি ভাবলো সেই বিষয়ে বাংলাদেশের লোক এত বেশি ভাবে না। এই পত্রিকাটা জরিপ দিয়েছে যে ৭৫% মানুষ চীনকে পছন্দ করে, আর বাংলাদেশের মাত্র 11% ভারতকে পছন্দ করে। যদি ভারত, চীন অনেক দূরে, ভারত খুব কাছে। এর মানেটা হলো চীন ভারত, এটা বড় একটা ফ্যাক্টর আমাদের এখানে। একই সঙ্গে যেহেতু বিএনপি এখন এই মুহূর্তে সবচেয়ে বড় রাজনৈতিক দল, এবং স্বাভাবিকভাবে অনেকেই ধরে নিচ্ছে যে সামনে সুষ্ঠু এবং সুন্দর একটা নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে। এই যে একটা ত্রিমুখী, এটাকে বিএনপি কিভাবে ব্যালেন্স করবে একটু যোগ করে নেই। কারণ এখানে একটা অভিযোগ রয়েছে আপনাদের দলের ব্যাপারে, যে আপনাদের দলের কেউ কেউ, দল নয়, দলের কেউ কেউ কথাবার্তা আচরণ ইন্ডিয়াপন্থী বলে মনে হয়, এই অভিযোগটি কিন্তু রয়েছে। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলটাই ধরি। ওনার কাছে পররাষ্ট্র নীতিটা কি ছিল? সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সঙ্গে শত্রুতা না। আপনার ভারত একটা দেশ যেটা আমাদের 3 পাশে অবস্থিত। ভারত চাইলে, ভারতের মধ্যে যদি এই আমাদের নীতিটা থাকতো, সকলের সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা না, ভারত চাইলে আমাদের বড় দাদা হিসেবে থাকতে পারতো। কারণ একটা সময় আমরা সবাই ভারতই ছিলাম, তারপরে আমরা পাকিস্তান হয়েছি, তারপরে আমরা বাংলাদেশ হয়েছি। তো এই আমাদের পূর্বপুরুষরা ওখানেই থাকা, আমরা কিন্তু করতে পারতাম। আমরা কিন্তু তাদেরকে বন্ধুই মনে করি, কিন্তু তারা কখনোই আমাদের মনে করে না। মনে করে না এই কারণে যে ফ্যাসিস্টকে রেখেছেই ভারত, এটা একদম দিনের মতো পরিষ্কার। যেটা আমরা বলি একটা দলের সঙ্গে সম্পর্ক রেখেছে, বাংলাদেশের জনগণের সঙ্গে নয়। এবং তারা স্বীকারই করেছে। তারা বলেছে যে এই দল টিকলেই তাদের সবকিছু মানে ঠিক হবে। তারা এই যদিও মুখ দিয়ে এই 24-এর নির্বাচনের আগে বলেছে যে কোনো দল ক্ষমতায় আসলে তাদের সমস্যা নাই। আমরা ওইটাই মনে করেছিলাম, বিশ্বাস করার চেষ্টা করেছিলাম। কিন্তু যখন ইলেকশন চলে আসলো, 1 সপ্তাহ আগে থেকে তাদের কিন্তু দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই আলাদা হয়ে গেল। তারা কিন্তু আবার আগের জায়গায় ফেরত গেল এবং একটা দলকেই তারা নিরঙ্কুশভাবে বিজয়ী করলো। এটা জিওপলিটিক্সের সবচেয়ে নেগেটিভ একটা দিক। ভারত যেটা করেছে, ভারতের এটার জন্য ভারতের আরো পে দেওয়া উচিত, আরো তার ভুক্তভোগী হওয়া উচিত। আমরা জানি যে ভারতের প্রতিবেশী কেউ তার মিত্র না, এবং ভারতের 7 সিস্টার্স আমাদের সাথে, তারপরেও ভারত কিন্তু আমাদের সাথে এই আচরণগুলো করেছে। অথচ আমরা কি দেইনি? শেখ হাসিনা একটা জায়গায় বলেছিল, ভারতকে যা দিয়েছি সে সারা জীবন মনে রাখবে। সে মনে রাখবে কিনা জানি না, কিন্তু শেখ হাসিনাকে মনে রেখেছে। সেইটার জন্য শেখ হাসিনা তো আর বাংলাদেশ না, সে বাংলাদেশের একটা প্রেতাত্মা। তো তাকে মনে রেখেছে মানে কি? শেখ হাসিনাকে একটা মানুষ থেকে প্রেতাত্মায় রূপান্তরিত করেছে কে? ভারত। সেই জন্য আমরা চাইলেও ভারতের সঙ্গে, আমরা বন্ধুত্ব করতে চাইলেও ভারত আমাদের সঙ্গে বন্ধুত্ব করে না। যদিও আমি এটা বিশ্বাস করি যে আপনি সব কিছুই বদল করতে পারেন একমাত্র মা বাবা আর প্রতিবেশী ছাড়া। ভারত আমাদের প্রতিবেশী রাষ্ট্র, আমরা চাইলেই তাদেরকে বদল করতে পারবো না, কিন্তু আমরা তাদেরকে ভালোবাসতে অথবা ঘৃণা করতে পারি। যেহেতু ভালোবাসা আমরা দিয়েছিলাম, তারা নিতে পারে নাই, তো ঘৃণাটাই অবশিষ্ট আছে। এটা তাদের কৃতকর্মের ফলাফল, আর কিছুই না। আর চায়নার কথা যেটা বললো, উনি যেটা বললেন খুবই ভালো বলেছেন, তার সাথে আমি একটু যোগ করতে চাই। চায়না হলো এমন একটা রাষ্ট্র যে কিনা 15ই আগস্ট 1975 সালের পরের দিন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। তো সেইখান থেকে ধরে নেওয়া যায় যে একটা সময় সে বাংলাদেশকেই স্বীকৃতি দেয় নাই। সেই বাংলাদেশের সঙ্গে শুধু স্বীকৃতিই দেয় নাই, 16ই আগস্ট থেকে সম্পর্ক সবচেয়ে উন্নত করেছে, তার কালচার সবকিছুই উনি ঠিক বলেছেন। সেইখানে আমি এইটুকু বলতে চাই যে বিশ্ব এখন ব্যবসায়িকভাবে চায়নাই চালায়। আমেরিকার আপনার এই আইফোন থেকে শুরু করে সবচেয়ে যে এটা একদম মানে বাস্কেট, ঝুড়িটা ময়লা ফেলার, সেটা পর্যন্ত চায়নার। এবং সমস্ত বিশ্বে একই জিনিস দেয়। এক এক দেশ যে দেশ যেভাবে ডিমান্ড করে, সেই ডিমান্ড অনুযায়ী সে ভারী মাল অথবা পাতলা মাল অথবা খারাপ অথবা ভালো সে সাপ্লাই করে। সেখানে তাকে বাদ রেখে আসলে বাংলাদেশের এই মুহূর্তে চলাটাও ঠিক না। আমি ওই জিয়াউর রহমানের ওই নীতির দিকেই ফিরে যেতে চাই, সকলের সঙ্গে বন্ধুত্ব করা। এখন সেইখানে যদি চায়না পাকিস্তান যদি মিলে যায়, পজিটিভ জিনিসগুলো আমাদের এক হতে পারে, কিন্তু নেগেটিভ যে জিনিসগুলো সেগুলো যে পর্যন্ত পাকিস্তান ক্ষমা না চাইবে খুব সিরিয়াসলি এবং আমাদের সঙ্গে ওই সৌহার্দ্যপূর্ণ আচরণ না করবে, ততক্ষণ পর্যন্ত আমরাও মনে রাখতে চাই 71টা, আমরাও ভুলতে চাই না। হ্যাঁ, কিন্তু 2025-এ এসে আমরা কাজ করতে চাই। 71-এ আমাদের বিজয় হয়েছে, তাদের পরাজয় হয়েছে।
আমরা কাজ করতে চাই আমাদের শহীদদের প্রতি, স্মৃতির প্রতি শ্রদ্ধা রেখে, আমাদের যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরা তাদের সাথে কাজ করতে চাই, কিন্তু ওই জায়গাটা আমরা ভুলতে চাই না। তো এখানে আমাদের মেন সমস্যাটা যেটা হচ্ছে, এই জিও পলিটিক্সে এখন হচ্ছে অর্থনীতির প্রতিযোগিতার বিশ্ব চলছে, মুক্তবাজার অর্থনীতি। তো এই অর্থনৈতিক প্রতিযোগিতায় আপনার যাকে যখন যেভাবে দরকার তাকে লুফে নিচ্ছে, যাকে যখন দরকার শেষ তাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো আমরা যেহেতু তৃতীয় বিশ্বের মানুষ, আমাদের ছুঁড়ে ফেলে দেওয়ার সুযোগ নাই। যে অভিযোগটির কথা বলছিলাম, যে অনেকের একটা অভিযোগ রয়েছে আপনাদের দলের কেউ দল নয়। আমি ওটাই জি, জি। বলছি, আমাদের এটা সুযোগ নাই। সবাই তার নিজস্ব লোক খুঁজে, আমরা খুঁজে না, আমিত্ব খুঁজে। সেই আমিত্ব করতে গিয়ে, নিজের লোক ধরতে গিয়ে, ভারতও যেমন দিয়ে লোক খুঁজায়, পাকিস্তানও আইএস দিয়ে লোক খুঁজায়, আপনার চায়নাও তার গোয়েন্দা সংস্থা দিয়ে লোক খুঁজায়, আমেরিকাও তার সিএ দিয়ে লোক খুঁজায়। তো এই যে খুঁজানোর মধ্যে কেউ থাকতেই পারে, কিন্তু তাদের চিহ্নিত হয়ে গেলে তো কথায় সমস্যা। চিহ্নিত হয়ে গেলেই সমস্যা, এবং হ্যাঁ। তাকে বাদ দেওয়া উচিত Right. আমি মনে করি। কারণ যে আমার ঘরের খবরগুলা বাইরে পাচার করে দিচ্ছে, সে কিন্তু আমার সবচেয়ে বড় শত্রু। আমি যখন শত্রুকে চিনতে পারবো তখন আর রাখার কোনো কারণ থাকতে পারে না। আর বাইরের শত্রুই আছে, তার সঙ্গে আমার উপরে বন্ধুত্বের ভাব করে আমাকে চলতে হবে, কারণ ওটা একটা আলাদা রাষ্ট্র, জি। আমি একটা আলাদা রাষ্ট্র। কিন্তু আমার ঘরের জিনিস যখন আমার পারমিশন ছাড়া বাইরে চলে যাবে, সেটা আমি অ্যালাউ করতে পারি না, আমি এটা মনে করি। এলাই নওয়াজ খান, আমরা এই অনুষ্ঠানে একটি বিষয় নিয়ে প্রায়ই কথা বলি, সেটা হলো ভোটের যে জনমিতি, এটা আসলে পাল্টে গেছে। কেউ 2001-এর কথা বলেন, কেউ 96 সালের কথা বলেন, এবং কেউ 2091 সালের কথা বলেন, কেউ আবার 2008-এর কথা বলেন। আসলে 2008-এর একটা মেকানিজম হয়েছে, নির্বাচন ইঞ্জিনিয়ারিং যেটা বলে সেটা হয়েছে। এখানে কারা ক্ষমতা আসবে না আসবে আগেই সব ঠিকঠাক করা হয়েছে। এই দীর্ঘ সময়ে কিন্তু আসলে ভোটের জনমিতির একেবারেই পাল্টে গেছে। তরুণরা ভোটার হয়েছে, তারপরে একটা জেনারেশন চলে গেছে, আবার নতুন করে যেটা হয়েছে সেটা আওয়ামী লীগ এখন ভোটের রাজনীতিতে নেই, তাদের ভোটাররা কোথায় যাবে, সব হিসাব মিলিয়ে একটু এলোমেলো হয়ে গেছে। দ্য ইকোনমিস্ট বলছে যে একটা জরিপে দেখা গেছে যারা ইতিমধ্যে ভোট দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাদের মধ্যে 5% এনসিপিকে সমর্থন করে, বরঞ্চ এক্ষেত্রে পুরনো রাজনৈতিক দলগুলি এখন এগিয়ে রয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি 42%, জামাত ইসলামী 32% সমর্থন পাচ্ছে। উদারপন্থীরা আশঙ্কা করছেন যে জামাত ক্ষমতা এলে ধর্মীয় চরমপন্থা বৃদ্ধি পাবে, আর বিএনপিকে অনেকে এই সম্প্রতি ক্ষমতাচ্যুত হওয়া দলটির মতোই দুর্নীতিপরায়ণ ও আত্মতুষ্ট ভাবছে। ইকোনমিস্ট যখন কোন রিপোর্ট করে, ওদের কিন্তু মানে একটা ম্যাগাজিন যাদের সারা পৃথিবীতে একটা গোয়েন্দা আছে, রিপোর্ট আছে, এইটার ভিত্তি তারা করে। এবং মানে এখন বিশ্বে যতগুলো ম্যাগাজিন আছে তার মধ্যে ইকোনমিস্টকে মোটামুটি বিশ্বাসযোগ্য হিসাবে বিবেচনা করা হয়। হাসিনার 15 বছরে যেসব তরুণেরা ভোটার হয়েছে তারা কেউ ভোট দিতে পারে না। তারা অনেক বছর ভোটার হওয়ার পরেও এই তরুণরা ভোট বঞ্চিত। আবার একইভাবে এই সময়ের মধ্যে অনেক তরুণ যারা মানে ভোটার হয়েছে, তাদের এখনো ভোটার করা হয় নাই, তারাও কিন্তু ভোটের বয়স হয়ে গেছে, তারাও ভোট দেওয়ার অধিকার বয়স হিসাবে তাদের কিন্তু পেয়ে গেছে। এবার তারা ভোটার এবং হয়েছে, নতুন তাদেরকে ভোটার হিসাবে করা হয়েছে। একটা জিনিস। আর একটা বিষয় আসছে, সেটা হলো যে যেটা পৃথিবীর সব জায়গাতেই আছে, আমেরিকাতে আছে, সব জায়গায় মানে কম বেশি, এবং ইভেন এবার পাকিস্তানেও এটা ডিমান্ড হচ্ছিল এবং কিছুটা কার্যকর হচ্ছে। সেটা হলো যে আমাদের বিদেশে 1 কোটির উপরে যারা বিদেশে ভোটার রয়েছে, সেই ভোটারগুলি ভোট দেওয়ার ব্যবস্থা করা। ইন্ডিয়াতে আছে যে প্রতিনিধি হিসাবে একজন ভোট দেয়, এইখানে আমার বলছে যে না, সেটা করা যাবে না। তবে এদের ভোটটা হওয়া উচিত, কারণ এই 1 কোটি লোক যারা বাইরে আছে, এসব মিলিয়ে ভোটের যে আমি গত 15 বছর অবাধ এবং নিরপেক্ষ ভোট না হওয়াতে এই ইস্যুগুলি বা এই ভোটারগুলি একটা ডিসাইসিভ ফ্যাক্টর হিসাবে সামনে চলে আসছে। এবং এদেরকে আপনি বলতে পারেন মানে সাইলেন্ট মেজরিটি, এরাই কিন্তু নির্ধারণ করবে আগামী নির্বাচনে কে বিজয়ী হবে না হবে। তারপরে যে জরিপ যেটা দিয়েছে, জরিপটা মধ্যে তো আমার কাছে মনে হয়েছে যে এনসিপি একটা তরুণদের আকাঙ্ক্ষার একটা প্রতিফল হিসাবে সামনে এসেছিল,
কিন্তু যেহেতু তারা এখানে আপনি দেখবেন যে পুরানো রাজনৈতিক দলগুলির ধরেন আওয়ামী লীগ নেই, কিন্তু বিএনপির বাংলাদেশে এমন কোনো জায়গা নাই এখন যে জায়গাতে বিএনপির একটা ছোট হোক বড় হোক কন্ট্রোভার্সিয়াল হোক যেটাই হোক একটা কমিটি নাই। এমন কোনো জায়গা নাই, সব জায়গাতেই একটা কমিটি আছে, কিন্তু এসজিপি সেটা নাই। এনটি আওয়ামী লীগ হ্যাঁ এই একটা বিশাল ভোট কিন্তু বিএনপির পকেটে চলে যেত, এটা আপনারা সবাই জানি। আপনাকে যদি প্রশ্ন করি যে আওয়ামী লীগের যে এই ভোটগুলো কারা পাবে, জামাত না বিএনপি, কি বলবেন? আপনার কি মনে হয়? এইবারে আওয়ামী লীগের ভোট জি। যেটা, দেখেন এইখানে একটা প্রশ্ন আছে। আওয়ামী লীগের যে অনেকেই পালাতক আছে, তারা ভোট তারা করলে দিতে পারে না, বা অনেকেই পালাতক না থাকলেও সাইলেন্ট আছে, সাইলেন্টরা হয়তো ভোট দিতে বের হবে না, এটাও হতে পারে। আর কেউ ভোট দিবে, এইভাবে ভোটটা দিবে কারা ওদেরকে বাধ্য করেছে দেশ ছাড়তে, দল ছাড়তে, এই হিসাবটা ওদের মধ্যে আছে। এবং কারা আসলে ওদের লাভ লস হবে এই হিসাবটা ওরা করবে। ভোটটা কিন্তু এই দলীয় ভোটগুলো এত সহজ না। তো সেই হিসাবটার মধ্যে ধরেন যদি তারা মনে করে বিএনপিকে ভোট দিলে তাদের আশাটা সহজতর হবে, বৈধতাটা, শাস্তি হবে কিন্তু বৈধতাটা আসে, এখন তো থাকতেই পারছে না, দাঁড়াতেই পারছে না, সেটা তাহলে বিএনপিকে দিবে। যদি জামাতের সাথে এরকম আমরা শুনি যে ভিতরে ভিতরে অনেকের সঙ্গে কথা হয়, যদি জামাতের সঙ্গে এরকম কোনো কথা হয়, জামাত তো একরকম দেখেন হঠাৎ একদিন বলে ফেললো জামাতের আমির যে আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিব। এই যে বলেন না যে মেঘ নাই বজ্রপাত, এটা তো আওয়ামী লীগ চায় নাই যে তুমি আমাকে ক্ষমা করো। আর ক্ষমা করার জামাত কোথা থেকে পেল? জামাত তো ক্ষমতায় নাই যে সে ক্ষমা করবে। তো এটা বলার অর্থ হলো তোমার ভোটটার দৃষ্টি আকর্ষণ করছি। হ্যাঁ, আবার শুনি ভেতরে ভেতরে এনসিপির অনেকেই আওয়ামী লীগের সঙ্গে আতাত করছে, কথা বলছে বিভিন্নভাবে। তা এখন লাস্টে কোথায় গিয়ে ঠেকে এটা বলা যায় না, এখানে অনেক হিসাব নিকাশ আছে। ভোটটা এমন একটা জিনিস, আমি নিজের কথাই বলি, কখনো কখনো আমাদের কিন্তু নিরপেক্ষ ভোট দিতে হয়। যেমন ধরেন স্থানীয় সরকারে আগে ছিল, কোনো মার্কা ছিল না, কিন্তু দলীয় একটা দাঁড়াতো পরিচয় ছিল, থাকতো। তো অনেক সময় দেখা যেত যে চেয়ারম্যানের মার্কাটা বেশ দলীয়, কিন্তু কমিশনারদের ওরকম ছিল না, গিয়ে কিন্তু বিব্রতর মধ্যে পড়ে যেতাম কারে দিলে ভালো হয়, কারে দিলে ভালো হয়, এবং যাকে চিন্তাই করি নাই। কিংবা ধরেন সিনেটের ভোট বা অন্য অন্য আরো অনেক ভোট থাকে না এরকম ক্ষুদ্র স্বার্থান্বেষী গোষ্ঠীর ভোটগুলা, তখন কিন্তু ভোটটা সুইং অন্যভাবে চলে যায়। তো এইভাবে ভোট একটা মারাত্মক জিনিস, এটা অনেক রকম ইকুয়েশন হয়। এই ইকুয়েশনে আমি মনে করবো যে সবশেষে ইকুয়েশনে বিএনপি এখানে বিজয়ী হবে। মানে আমি ভোটের বিজয়ী সেটা তো আছে, সেটার কথা বলছি না, আপনি যদি সব মিলিয়ে যে অন্য দলকে কিভাবে কাকে দিবে, এখানে বিএনপি বিজয়ী হবে। এই কারণে যে এইখানে একটা সবচেয়ে বড় হিসাব আছে যে আমি খুব ভালো মানুষ, কিন্তু আমি নির্দলীয় দাঁড়াইছি, আমি পাশও করব আমাকে ভোট দিলে, কিন্তু আমাকে দিয়ে কোনো উপকার হবে না যদি আমার সঙ্গে কোনো দল না থাকে। তাহলে সে তো পুরনো চিন্তায় আবার ফিরে আসলো। জনগণের চিন্তাটা কিন্তু এই ধরনের, মানে আপনার স্থানীয় লেভেলে কোনো চেঞ্জ হয় নাই, ওরকম চেঞ্জ হয়েছে বলে আমার মনে হয় না। কারণ এখনো পেশি শক্তি বলবৎ আছে, এখনো মব খুব সিরিয়াস, আগের চেয়ে আরো বেশি চলছে। তো যে দেশে মব যত বেশি চলবে সে দেশের মানুষের হিসাবটা জনরোষ কোনটা বলবেন? জনরোষটাকে যদি মব বলেন, মানে মবে পরিণত হয় এই কারণে যে জনরোষ একটা পর্যায় পর্যন্ত ছিল। পৃথিবীতে যুদ্ধের নিয়ম যেটা, আপনি হাত তুলে হ্যান্ডস আপ করলে সে যত বড় যুদ্ধই হোক না কেন সে কিন্তু আর গুলি করে না, যে কাপুরুষ সে গুলি করে। তো আপনি যখন সারেন্ডার করে ফেলছেন তখন আপনার বিচার হবে আদালতের মাধ্যমে, বা আপনার প্রাপ্ত বিচার যেভাবে হয়। আওয়ামী লীগের আমলে এই ধরনের ঘটনা কিন্তু প্রচুর ঘটেছে, আপনাদের দলের মহাসচিব নিজেই স্বীকার হয়েছেন। তখন কিন্তু মব শব্দটা ব্যবহার করতো না কেউ, এমনকি আপনারাও করতেন না, কেন এখন নতুন করে মব শব্দটা কিভাবে আসলো বলবেন একটু? আমার নিজের এরকম প্রশ্ন, আপনার মতোই। এই মব শব্দটা ইন্ট্রোডিউস করেছে মূলত ইন্ডিয়া থেকে, এবং এখানে বাম ঘরানার যারা বুদ্ধিজীবী এরা সবসময় সুবিধা পায়। বিএনপি আসলে সুবিধা, আওয়ামী লীগ আসলে সুবিধা, এতে কোনো সমস্যা হয় না। আমার আপনার অসুবিধা হয় যখন কোনো রিজিম চেঞ্জ হয়, কিন্তু এদের কোনো চেঞ্জ হয় না। এরা কিন্তু এই শব্দটা ব্যবহার করে রীতিমতো, এবং এটা খুব পরিকল্পিত শব্দ। মব হচ্ছে এরকম যে তুমি অধম তাই বলিয়া কি আমি আরো অধমতর হইব না,
এই আরো অধমতর আমরা হতে চাই না, জি। বিএনপি হতে চায় না, আমরাও হতে চাই না। আমরা আইনের জায়গায় রাখতে চাই, বিচার হোক। জি। আজকে যে মবটা যেখানে আপনার ইসি কে যেভাবে জুতা পেটা হলো, এটা এটা সমর্থনযোগ্য না। তাহলে তো তার বিচারটা কিন্তু অন্য খাতে প্রবাহিত হয়ে গেল, 1 নাম্বার। 2 নাম্বার হলে এরপরে তো সিসি আমরা ধরে নিলাম, সে তো এটাও বলতে যাইতে পারে যে আমি এখানে থাকবো না, কবে আমারও জুতা পেটা করবে, আমি পদত্যাগ করব। এটা হতেও পারে। আমি এটা কথার কথা বললাম। দামি যে নির্বাচন এটা- না করলে সমস্যা নেই। এটা হ্যাঁ, সে যে দামি নির্বাচন করতে হয়তো সে বায়াসড, কিচ্ছু করার নাই। এবং একটা শ্রেণী তো তার নামে ধোয়া তুলবে অলরেডি। সরকারি দলের মদতপুষ্ট যারা, তারা কিন্তু অলরেডি বলে ফেলছে যে এই ইসি চাই না আমরা, এটাকে চেঞ্জ করো, এটা বিএনপির ইসি। তো এই যে এটা আসলে তো বিএনপি এটাকে নিয়োগ দেয় না, বিএনপি জানে দিয়েছে। না, বিএনপি সুপারিশ নিয়োগ ছিল। দেন। সুপারিশ ওইখানে কখনো 5 জনের মধ্যে অনেকের জন্য 3 জন থাকে। বিএনপি সুপারিশ দিয়েছিল। শুনেন, বিএনপি সুপারিশ দিয়েছিল, কিন্তু দেওয়ার মালিক আপনি জি, সুপারিশটা ক্লিয়ার করেছেন কিনা সেটা কথা। সুপারিশ সব দলই দিয়েছে, শুধু বিএনপি দেয় নাই। না, সবাই এখন দিয়েছে। কার্ডটা ওইখানে গ্রহণযোগ্য হয়েছে। গ্রহণযোগ্য হয়েছে, এটা কিন্তু তারাই জি। জানে, এটা কিন্তু বিএনপি জানে না। তো মিলে গেলে খুশি হইলাম, লটারি টিকেটের মতো। এটা কি বিএনপির বলা যায় না? জি। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20 আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেত্রী নীলুফার চৌধুরী মনি, রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং কলামিস্ট এলাই নওয়াজ খান। আপনি মব নিয়ে কিছু বলতে চাচ্ছিলেন? আমি বলতে চাচ্ছি যে যেটাকে আপনি বলছেন যে জনরোষ, আসলে আগস্ট বিপ্লবের পরে যখন এটা কন্টিনিউ করলো, এটাকে কন্টেন করার জন্যে মব জাস্টিস করা যাবে না। কারণ প্রত্যেকটা মুভমেন্টে তারা রেস থাকে, ওই রেসটা চলছিল তখন, যেটাকে মব জাস্টিস হিসাবে এটা করা যাবে না। কিন্তু এটা কিন্তু ওই গণরোষেরই ধারাবাহিকতা এগুলি। এবং আপনাদের কারো জানা আছে কিনা, আমি যতটুকু জানি যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ঢাকাতে যখন বিচার বলতে কিছুই ছিল না, হ্যাঁ, অপরাধে ধরা হতো, ফোন আসতো, ছেড়ে দিত। এবং এমন ঘটনা আছে যে অপরাধীকে ধরা হয়েছে, থানায় নিয়ে গেছে, ফোন আসছে, ওসি ছেড়ে দিছে, মাথার থেকে একটা চুল ছিঁড়ে বললো যে এটা নিয়ে যাও। তো অবাক, তো বলছে যে হ্যাঁ, এরপরে তো বলবা যে চুলও ছিঁড়তে পারে নাই, তো চুলটা আগেই দিয়ে দিলাম। তখন ঢাকায় আমার মনে হয় যে মাসে 2-4টা ঘটনা ঘটতো, মানুষ যখন জাস্টিস পাচ্ছিল না গণপিটুনিতে মারা যেত ঢাকাতে। এবং গুলিস্তানের মতো জায়গা, মতিঝিলের মতো জায়গা, তারপরে ইয়েতে জায়গা, যখন বিচারটা পায় না তখন এটা হয়। তো এটা কিন্তু এটাকে তখন কিন্তু এটা গণরোষেরই বহির্প্রকাশে মানুষ দেখতো যে বিচার পাচ্ছে না। এইটাকে হ্যাঁ মব হিসাবে আরও পরে আসছে, তবে যে কোনো বিবেচনায় এটা হওয়া উচিত না। কিন্তু মানুষেরা এতটা অন্যায় করে থাকে যে যখন মানুষ আর সহ্য করতে পারে না তখন হাতে তুলে নেয় আইন। একটা জিনিস আপনি নিশ্চয়ই জানেন এলাই নওয়াজ খান, বাংলাদেশের সবচেয়ে বড় মব জাস্টিস হলো শাহবাগে যেটা হয়েছে। এর চেয়ে বড় মব জাস্টিস আর হয়নি। কিন্তু তখন এটাকে কিন্তু কেউ মব জাস্টিস বলে নাই। বলে না। এখন ব্যাপার হলো যে আপনি আইন বদলাতে হয়েছে, এমন mob আপনি justice দেখবেন যে হয়েছে। বাংলাদেশে পলিটিক্যাল অনেক ন্যারেটিভ যেটা ইন্ডিয়ার থেকে আসে, জি যেটা আমরা নিয়ে নাচতে থাকি আর কি, অনেক ন্যারেটিভ এখানে আমাদের সামনে আসে, যেটা নিয়ে ধরেন বাংলাদেশে আওয়ামী লীগ যে শাসনগুলি চালিয়েছে, এটা হলো
ইন্ডিয়ার দেওয়া এতক্ষণ ন্যারেটিভে নিয়ে এটা করা হয়েছে জি। এবং এই ন্যারেটিভ এবং আওয়ামী লীগ পরিপূরক একটা জায়গায় চলে গেছে। সুতরাং আমি মনে করি যে এই যে নতুন যে বিপ্লবটা হলো, এই সব পুরানো এইসব চিন্তাভাবনা বাদ দিয়ে যারা বিএনপি যদি ক্ষমতায় আসে কিংবা অন্যান্য রাজনৈতিক দলগুলি যারাই আসুক না কেন, একটা কোহেসিভ পরিবেশ তৈরি করা, জি, একটা জি, এমন একটা পরিবেশ তৈরি করা। আর যেটা আরেকটা জিনিস বলতে চাই সেটা হলো যে গত নির্বাচনে এই যে 24-এর যে নির্বাচন জি। হলো, একতরফা কত পার্সেন্ট লোক ভোট দিতে গেছিল? 5% হলো। সেটা তো অন্য কোনো দল ছিল, আওয়ামী লীগ ছিল। তা আওয়ামী লীগও যায় নাই। আওয়ামী লীগগুলো ভোট দিল না কেন? আর কি করে মানুষ আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য নানা রকম ইকুয়েশন সামনে নিয়ে আসতেছে যে এরা যে ভোট দিবে বিএনপি কিংবা জামাত, আমরা তো বুঝতে পারি কি কারণে কতগুলি শব্দ বলা হয় যেটা আওয়ামী লীগ পছন্দ করবে এবং ভোট দিবে, যেটা বিএনপির থেকে বিএনপির নেতারা অনেকে করে, জামাতও করছে, অনেকেই করছে। কিন্তু এরা তো 24-এই ভোট দিতে যায় নাই, কি এমনিতে তো পাশ করবে। আর যেখানে আওয়ামী লীগই নাই, ওরা কেন ভোট দিতে যাবে? জি। কি ঠেকা পড়ছে তাদের? ওরা যাবেই না ভোট দিতে। আর এমনিতে তারা পলাতক অবস্থায় আছে, ভোটের ওইটা নাই। সুতরাং আর আপনি যদি সত্যিই যদি একটা রাজনৈতিক চিন্তার লোক হয়ে থাকেন, বাংলাদেশকে একটা নতুন জায়গায় নিয়ে যেতে চান, তাহলে এই আওয়ামী লীগের ভোট, এই নীতিহীন কতগুলি ব্যাপার নিয়ে কেন চিন্তা ভাবনা করে Right, পলিটিক্যাল সেটাই। লিডাররা? সুতরাং আমাদেরকে সস্তা ইকুয়েশন বাদ দিয়ে সত্যিকার অর্থে একটা পজিটিভ পলিটিক্স সামনে নিয়ে আসতে হবে আগামীতে। জি। সত্যি যদি আমরা সত্যিকার যদি একটা সাকসেসফুল ডেমোক্রেসি আমরা প্রতিষ্ঠা করতে চাই। নীলুফার চৌধুরী মনি, যে প্রশ্নটা উঠেছে সেটা হলো যে আমি এই আরও কয়েকজনের সঙ্গে কথা বলেছি এই অনুষ্ঠানে, সেটি হলো বিএনপির একটি নতুন রাজনৈতিক বয়ান তৈরি করা দরকার ছিল। দুর্ভাগ্যক্রমে বিএনপিও পারে নাই, এমনকি জামাতও পারে নাই। এমনকি নতুন রাজনৈতিক দল যারা আপনার সমালোচনা করেন প্রচণ্ডভাবে, এনসিপি, তারাও কিন্তু কোনো নতুন বয়ান দাঁড় করাতে পারেনি এখন পর্যন্ত। কিন্তু আমরা দেখেছি এই যে বয়ান তৈরি করতে না পারার কারণে হয়েছে কি, আওয়ামী বয়ান আপনারা উচ্চারিত করছেন। যেন আপনারা বলেন সেই উগ্রবাদ, সেই মৌলবাদ, সেই মব জাস্টিস, এই শব্দগুলো ব্যবহারের আগে 100 বার চিন্তা করা উচিত যে এই ব্যাপারটা সঠিক হচ্ছে কিনা। কিন্তু আপনারা চিন্তা না করেই বলছেন কেন? ওরা হয়তো ওদের একটা প্ল্যান নিয়ে ওরা আগায়, একটা কুদৃষ্টি নিয়ে, দূরদৃষ্টি না, কুদৃষ্টি, সেটা নিয়ে ওরা আগায়। আর যারা সহজ সরল মানুষগুলো সেটাকে প্রথমে লুফে নেয়। এটা ঠিক যে মিলে যায়, ঘটনাগুলো মিলে যায়, তারপরে লুফে নেয়। দিন শেষে হয়তো কিছুদিন আপনারা এই কথাগুলো তুলেন, দিন শেষে কিন্তু লাভবান হয় ওই মানুষগুলো যারা সত্য নিয়ে থাকে। যেমন ধরেন আওয়ামী লীগ তো কম আপনার অত্যাচার করে নাই, তারা নিরঙ্কুশ থাকার জন্য, আমি বলছি আপনারা এই শব্দগুলো ব্যবহার আমি করছেন বলি কেন? তারা নিরঙ্কুশ থাকার জন্য এই তারা 5 আগস্টের পরে এই শব্দগুলো প্রযোজ্য না। সব কিছু করেছে। জি। সেই জায়গায় এই আবার যখন করবে, তারপরেও কিন্তু তাদের সাম্রাজ্য ধরে রাখতে পারেনি। এত বড় তাসের ঘরের মতো ভেঙে খান খান হয়ে গেছে। দলপ্রধান পালিয়ে যেতে বাধ্য হয়েছে। বায়তুল মুকাররমের খতিব থেকে শুরু করে স্কুল প্রধান মাস্টার বিচারপতি। পর্যন্ত, প্রধান বিচারপতি পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই জায়গায় আমি বলতে চাই যে এই যে যারা এই নামগুলো চালু করে দিচ্ছে বিভিন্নভাবে, ফ্লু করছে, তারা যতই চালু করুক দিন শেষে সত্যের জায়গায় দাঁড়িয়ে থাকবে। এইখানে বলতে পারেন ওই সরল মানুষগুলো, তারা এই ধরনের মানে কূটনৈতিক চিন্তাধারা তাদের মধ্যে থাকে না। তাদের বাঁকা চোখে এগুলা দেখে না। যারা বাঁকা চোখে দেখে তারাই পারে। তবে বাঁকাকে বাঁকা দিয়ে তুলতে হয়, এটাও সত্যি। সেটা রেভুলেশনের সময়। এটা রেভুলেশনগুলো হয় কখন জানেন? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর পরে। প্রত্যেক দিন তো আর রেভুলেশন হয় না। প্রত্যেক দিন এই যে আপনি আজকে বললেন, আমি ধাক্কা খেলাম যে হ্যাঁ ওদের শব্দগুলো আমি ব্যবহার করছি, আমাদেরটা দেখে আরও 5 জন এই কথাটা আসলেই তো তাই, এরকম করে করে আস্তে আস্তে বাদ দিবে, বা মনের মধ্যে ওই আক্রোশটা থাকবে, ওর কথাটা আমি এতদিন কেন চালালাম। এই আক্রোশটা জমতে জমতে দাবানলে পরিণত হয়। দাবানলে পরিণত হওয়ার সাথে সাথে কোনো একটা বারুদ যদি ওইখানে যায়, দুইটার সংস্পর্শে কিন্তু একটা বিস্ফোরণ ঘটে। তো সেই বিস্ফোরণটা প্রতিদিন ঘটানো সম্ভব না, আপনি যেটা বলেন। এখন এরা যদি শিখে, ওই জিনিসটা শিখতে গেলে সরল মানুষগুলো আবার বক্র হয়ে যায়। মানুষ তো একবার খারাপকে আশ্রয় প্রশ্রয় দিলে সেও আস্তে আস্তে খারাপের দিকে ধাবিত হয়। একটা মিথ্যে কথা হাজারো মিথ্যে কথার জন্ম দেয়। আপনারা দুজন আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।